ছাত্রছাত্রীরা সকলে ভালো আছো তো? আজকে আমি তোমাদের কবিতা সংকলন বইয়ের জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতাটি নিয়ে আলোচনা করব। বনলতা সেন কবিতাটি নিয়ে আলোচনা করার আগে আমি কবি পরিচিতি সম্বন্ধে কিছু বলে নিচ্ছি। জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি ও লেখক। 1899 সালের 18 ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। সমালোচকদের অনেকে তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। 1919 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন। ওই বছরই ব্রাহ্মবাদী পত্রিকায় বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন প্রকাশিত হয়। 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। 1927 সালে প্রকাশিত হয় কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। 1935 সালে তার বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয়। এই 18 লাইনের কবিতাটি বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কবিতার অন্যতম হিসেবে বিবেচিত হয়। বনলতা সেন কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। পরে এই কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়। তারপর একে একে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির প্রভৃতি কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশকে অনেক সমালোচক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি বলেছেন। তার বিভ্রান্ত মনের পরিচয় কবি মানুষের অস্তিত্ব সংকটের কথা উঠে এসেছে। তাকে বিভ্রান্ত কবি বলে যেভাবে তার সংবেদী কবিচিত্তকে দিশাহীনতায় অচল করে তোলা হয়েছে, সেখানে কবি হিসাবে জীবনানন্দের দৃঢ়তা, আত্মিক সত্তায় আজীবন অবিচল থাকার বিষয়গুলি উপেক্ষার অন্তরালে থেকে গেছে। তার কবি চেতনায় কোনো রকম বিভ্রান্তির পরশ ছিল না। বাংলা ভাষায় অলৌকিক অপার্থিব শব্দ সম্ভার, নির্জনতম শব্দেরা, ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসুখী, জীবনভর আর্থিক অনিশ্চয়তায় ভোগা, একের পর এক চাকরি ছাড়া, লোকের সঙ্গে সহজভাবে মিশতে না পারা সমালোচকদের আক্রমণধ্বস্ত এক মানুষকে মাধ্যম করে তার কবিতা পেয়েছিল নিজেদের বিস্তার। ব্রাহ্ম আবহে বড় হয়ে ওঠা জীবনানন্দ প্রথম দিকে ব্রাহ্ম সমাজ নিয়ে কবিতা প্রবন্ধ লিখলেও পরে আর সেই জগতের কাছে ফেরত যাননি। কারণ ততক্ষণে জীবনানন্দের মধ্যে জন্ম নিয়েছিল ধানসিঁড়ি নদী, নীল হাওয়া সমুদ্র, শব্দহীন জ্যোৎস্না, আর জন্মেছিলেন বনলতা সেন। 1952 সালে বনলতা সেন কাব্যের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, এ আবহমানের খোঁজে বেরিয়ে জীবনানন্দ আর ফেরেননি। 1954 সালের 14 আগস্ট কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এবার আমি বনলতা সেন কবিতাটা নিয়ে আলোচনা করছি। বনলতা সেন কবিতাটি প্রধানত একটি প্রেমের কবিতা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বনলতা সেন নামের কোনো এক নারীর স্মৃতি রোমন্থন। কৌতূহল এখানে যে বনলতা সেন কি বাস্তবের কোনো নারী, নাকি সম্পূর্ণ কবির কল্পিত এক কাব্যচরিত্র। কবিতাটির 3টি স্তবকের প্রথমটিতে কবি মূলত নিজের কথা বলেছেন, দ্বিতীয় স্তবকে বলেছেন এক ঝলক দেখা প্রিয়ার মুখের কথা, এবং তৃতীয় স্তবকে বলেছেন একটি স্বপ্নের কথা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এখানে হাজার বছর বলতে বহু বহু যুগের কথা বলা হয়েছে। কবি এত বহু যুগ ধরে পৃথিবীর পথে হেঁটে চলেছেন। সিংহলের সমুদ্রে যেমন তিনি ছিলেন, আবার নিশীথের অর্থাৎ রাত্রির অন্ধকারে তিনি ছিলেন মালয় সাগরে।
কবি কল্পনা করছেন সমুদ্র ও সাগরের পথ পরিক্রমার পথে কবি পৌঁছে গেছেন বিম্বিসার ও অশোকের ধূসর জগতে। মৌর্য সম্রাট অশোক ও মগধের রাজা বিম্বিসারের শাসনকাল কত যুগ আগে অতীত হয়ে গেছে। কবি সেই অতীতের ঐতিহাসিকতাকে এখানে স্থান দিয়েছেন। এখানে দুজনেই অশোক এবং বিম্বিসার দুজনেই বৌদ্ধ ধর্মিক, তাই এখানে কবিতার মধ্যে বৌদ্ধ ধর্মকেও তিনি স্থান দিয়েছেন। বিম্বিসারের পুত্র অজাতশত্রু ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতি বিদ্বেষ, তাই সিংহাসন দখল করে বাবা বিম্বিসারকে কারাগারের অন্ধকারে তিনি ঠেলে দেন। সেখানে অনাহারে মারা যান বিম্বিসার। অন্যদিকে নিজের লোভ ও লালসায় কাবু হয়ে অশোক যুদ্ধ বাঁধিয়েছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাই একদিকে পাপের শিকার বিম্বিসার, অন্যদিকে অনুতপ্ত পাপী অশোককে ফুটিয়ে তুলেছেন কবি তার কবিতায়। এই দুই রাজার নামে কবিতায় প্রাচীন যুগের নিদর্শন হিসাবেই দেখা হয়, কিন্তু এর গভীরে যে পাপবোধ তার গ্লানির ইতিহাস চাপা পড়ে আছে সেটি অবহেলিতই থেকে যায়। কিন্তু কবি সেই জগতের যে ঐতিহাসিক জগৎ ছিল অশোক এবং বিম্বিসারের, সেই ঐতিহাসিক জগৎ কবির কাছে ধূসর, তার কোনো রং নেই, বৈচিত্র্য নেই। কবি পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে অনেক দূরের অন্ধকার বিদর্ভ নগরেও ঘুরে বেরিয়েছেন। বিদর্ভ ভারতেরই পশ্চিমাঞ্চলের এক রাজ্য। কবি পৃথিবীর পথে এই পথ পরিক্রমায় শুধু সমুদ্র ও সাগর, যে সমুদ্র সাগরের শেষ দেখা যায় না, তিনি রাত্রির অন্ধকারে মালয় সাগরে এবং আরও ঘন অন্ধকারে বিদর্ভ নগরে ঘুরে বেরিয়েছেন। কবি যেন আলো দেখতে পাচ্ছেন না। অশোকের ধূসর জগৎ এবং এই অন্ধকারে কবির হেঁটে চলার মধ্যে আমরা যেন খুঁজে পাই জীবনের সব স্বপ্নকে, সব আশাকে ভেঙে দিয়ে অন্ধকারের জগতে চলে যাওয়া। নিজের ভিতরের এক একাকিত্ব যেন কবিকে গ্রাস করেছে। এত বড় জীবনে এত জায়গায় ঘুরে বেরিয়েও কবির প্রাণ এখন ক্লান্ত। সমুদ্রকে তিনি জীবনের সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের যেমন শেষ নেই, চারদিকে তাকালেই দেখা যায় অনন্ত জলরাশি, তেমনি জীবনও তাই, এর চলার কোনো শেষ নেই। কবিতার চারপাশে শুধু দেখতে পাচ্ছেন সমুদ্র সফেন, সফেন অর্থাৎ ফেনা। সমুদ্রের ঢেউ যখন পাড়ে আছড়ে পড়ে তখন সে ফেনার উৎপত্তি হয়। কবি যেন তার চারদিকে সেই সমুদ্রের ফেনা দেখতে পাচ্ছেন। কবির এই উত্তাল ক্লান্তিময় জীবনে দুদণ্ড অর্থাৎ অল্প সময়ের জন্য শান্তির ঝলক নিয়ে উপস্থিত হয়েছিল বনলতা সেন নামের এক নারী। কবি বলেছেন তিনি নাটোরের বনলতা সেন। নাটোর হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা শহর। কবিতার এই প্রথম স্তবকে আমরা দেখতে পাই ইতিহাস চেতনা ও রোমান্টিকতা। কবিতার এই স্তবকে এ যুগে সংশয়ী মানবাত্মার ক্ষতবিক্ষত রূপটি ফুটে উঠেছে। কবি জীবনকে উত্তাল ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের উত্তাল তরঙ্গ যেমন তীরে এসে আছড়ে পড়ে, সেই রকমই মানব জীবনের অবিশ্বাস, ঈর্ষা, ঘাত প্রতিঘাত, ঘৃণা, বিদ্বেষ পুঞ্জীভূত হয়ে ওঠে এবং কবির সেই পুঞ্জীভূত হয়ে ওঠা গ্লানি কবির কল্পিত এক নারী চরিত্র অর্থাৎ বনলতা সেনের সান্নিধ্যে এসে শান্তি পায়। কবি ইতিহাসের রোমান্টিক মায়াবিজড়িত স্বপ্ন জগতে দেখতে চান তার কাব্য প্রেয়সীকে। কবি তার যুগ যুগান্তরের পথ পরিক্রমায় খুঁজে চলেন তার মানস প্রতিমাকে। বনলতা সেন কবির কল্পিত এক নারী, তিনি কবির মানসী। তার সঙ্গে দেখা হওয়ার পর কবির জীবনের পট পরিবর্তন হয়। এই নারী চরিত্রের সান্নিধ্যে এসে কবি শান্তি খুঁজে পান। এবার দ্বিতীয় স্তবক। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কবিতাটির দ্বিতীয় স্তবকে বনলতা সেনের আশ্চর্য নান্দনিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন কবি। বনলতা সেনের চুলের মধ্যে কবি অন্ধকারের ছবি দেখতে পাচ্ছেন।
আর একদিকে তার ঘন কালো কেশরাজিকে অন্ধকারে বিদিশা নিশার সঙ্গে তুলনা করেছেন। খুব ছোটবেলা থেকে জীবনানন্দ কালিদাসের কাব্য পড়া শুরু করেছিলেন। কালিদাসের মেঘদূতে প্রাচীন ভারতের বিদিশা নগরীকে উপস্থাপন করা হয়েছে। বিদিশা হলো প্রাচীন মালব দেশের একটি রাজ্য। বনলতা সেনের মুখের মধ্যে তিনি দেখেছেন শ্রাবস্তীর কারুকার্য, অর্থাৎ সে মুখে কোনো দাগহীন মলিন, অর্থাৎ সে নারীর মুখে পঞ্চেন্দ্রিয় এতটাই সুন্দর যে কোনো ভাস্কর তার ভাস্কর্য তৈরি করেছেন মনের মতো করে। কারুকার্য তো একমাত্র শিল্পী করতে পারে, তবেই তা শিল্পের পর্যায়ে পৌঁছে যায়। বনলতা সেনের চুল এবং মুখের বর্ণনায় আমরা কবি মানুষে দেখতে পাই শিল্প, ভাস্কর্য এবং রোমান্টিকতা। এইখানে দুটি লাইন অপরূপ, এই কবিতায় কবি এই দুটি লাইনের খুব অপরূপ বর্ণনা দিয়েছেন। যেমন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা এবং মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, এই দুটি লাইনে পাঠক সমাজকে গভীরভাবে আচ্ছন্ন করে। সেই আচ্ছন্নে পরিব্যাপ্তই আমরা দেখতে পাই সমুদ্রের মাঝে হাল ভেঙে কোনো এক নাবিক পথ হারিয়েছে। উত্তাল সমুদ্রের মাঝে সে খুঁজে পাচ্ছে না তার গন্তব্য, কিন্তু হঠাৎই সে দেখে সবুজ ঘাসের দেশ দারুচিনি দ্বীপের ভিতর অন্ধকারে বনলতা সেনকে। আবার সেই অন্ধকারে বনলতা সেনের সঙ্গেই কবির দেখা হয়। কবি জীবন সমুদ্রে দিশাহারা বিভ্রান্ত হয়ে এক নিরাপদ আশ্রয় খুঁজে পান এই বনলতা সেনের চোখের মধ্যে। কবিতার মানস প্রতিমা বনলতা সেনের চোখে দেখেন এক নিরাপদ আশ্রয় ও বিশ্বাসের প্রতিশ্রুতি। কবিতার একটি লাইনে আছে, এতদিন কোথায় ছিলেন। বোঝা যায় কবিতার নায়ককে বনলতা সেন আগে থেকেই চিনতেন। আবার বলা যায় বনলতা সেন নায়কের প্রেম প্রত্যাখ্যান করেছেন শুধু দুদণ্ড শান্তি ভরসা। তাই দুঃখ ও প্রত্যাখ্যানের সুর মিশে আছে বনলতা সেনের কথায়। পাখির নীড়ের মতো চোখের উপমায় চোখের সৌন্দর্যের চেয়ে বেশি তুলে ধরা হয়েছে বনলতা সেনের চোখে দেখা ভালোবাসা আর আশ্রয় আশ্বাসের কথা। এবার তৃতীয় পরিচ্ছেদ। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত কবির জীবনে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। শিশির পড়া শব্দ নিঃশব্দ, অর্থাৎ নিঃশব্দে দিন শেষ হতে থাকে। সারাদিন আকাশে উড়ে চিলের গায়ে যেন রোদের গন্ধ লেগে থাকে। সন্ধে হলে চিলের গা থেকে রোদের গন্ধ মুছে যায়। পৃথিবীর সব রং যখন মুছে যায় তখন পড়ে থাকে শুধু পাণ্ডুলিপি। জীবনে যখন আশা হারায়, বৈচিত্র্য হারায়, জীবনের রং মুছে যায়, মানুষের জীবনে নেমে আসে হতাশা, তখন পুরনো জীবনের স্মৃতি তার ভরসা। পুরনো জীবনের স্মৃতি যেন পাণ্ডুলিপিতে লেখা থাকে, তাই তখন গল্প বলা শুরু। জীবনের উষা লগ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গল্প করার অবসর। তা যেন অন্ধকারে জ্বলা জোনাকির রং ঝিলমিল করছে। সন্ধ্যা হয়ে গেলে পাখিরা বাসায় ফেরে, সব নদী বয়ে যায় তার নিজের গতিতে, কিন্তু জীবনের সব লেনদেন যেন ফুরিয়ে আসে। তখন আর কিছু করার থাকে না, তখন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসে বনলতা সেনের সঙ্গে গল্প করার অবসর। কবিতার শেষ কয়েক লাইনে দেখা যায় পাখিদের নিরে ফেরার কথা, জীবনের সব লেনদেন ফুরিয়ে আনার কথা। কবির তো সব লেনদেন মিটিয়ে ঘরে ফেরার তাড়া রয়েছে, কিন্তু ঘরে ফিরে গেলে কি সে বনলতা সেনের কাছ থেকে তার মুক্তি মিলবে, নাকি অল্প সময়ের এই ভালোবাসা চিরজীবন তাড়া করে বেড়াবে কবিকে? অন্ধকারে দুদণ্ড শান্তি দেওয়া বনলতা সেন চিরকাল কবির হৃদয় অধিকার করে রেখেছে। জন্ম জন্মান্তরের বাঁধনে জুড়ে আছে সেই প্রেম। এটি যেন এক আধ্যাত্মিক অস্তিত্ব, যাদের চোখে প্রেম ছিল, দুজন দুজনকে কাছে চেয়েছিল, কিন্তু পাওয়া হয়ে ওঠেনি। জীবনের সব লেনদেন শেষ করে ক্লান্ত হয়ে কবি নিরে ফিরে গেলেও প্রতিটি অন্ধকারে বনলতা সেনের কথা মনে করিয়ে দেয় বারবার।
সেই বনলতা সেন কবির চোখে না পাওয়া প্রেমিকা। কবিতার প্রতিটি অনুচ্ছেদে কবি অন্ধকার শব্দটি ব্যবহার করেছেন। এই অন্ধকার নিজেকে চিনতে না পারার অন্ধকার। নির্বাণ বা মুক্তি লাভের আগে এই অন্ধকার থেকে মুক্তির কোনো আশা নেই। জীবনানন্দের কবিতার ভাষারীতি বিশেষ উল্লেখযোগ্য। কবিতার মধ্যে দীর্ঘ বাক্যের ঘন বুনেট তিনি গড়ে তুলেছেন। কমা, সেমিকলন, ড্যাশ প্রভৃতি জ্যোতিচিহ্নের সমন্বয়ে গড়ে উঠেছে এমন একটি গদ্য ভাষা যার সঙ্গে সমকালীন বাঙালি লেখক পাঠকের আদৌ পরিচয় ছিল না। তার হাত থেকে বেরিয়েছে বাংলা কবিতার অবিশ্বাস্য সব লাইন, অসম্ভব সব শব্দ। তারপর সে শব্দ মিশে গিয়েছে আলপথে, সবুজ ঘাসের দেশে, ধানসিঁড়ি নদীর কিনারে। তিনি ছড়িয়ে পড়েছেন বাংলার বিস্তীর্ণ চরাচরে। কবিতার প্রতিটি শব্দ আর বাক্যের ভিতরে নিগুড় কোনো ইঙ্গিত আছে। তিনি যেন নিখুঁত ভাস্করের মতো পাথর কেটে কবিতাকে অপরূপ সুন্দর মূর্তি দান করেছেন। রোমান্টিক বর্ণবিন্যাস ও সংকেতময় চিত্র রচনারীতি কবি জীবনানন্দের কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সম্পূর্ণ নতুন কাব্যরীতি, দুরূহ শব্দযোজনা, রূপকল্প, চিত্রকল্পের বুনেট, উদ্ভট বিষয়বস্তু, দেহকামনার বাস্তব ভূমিকা, ক্লান্তি অবসাদের আবর্তে জীবনচেতনার অভিব্যক্তি প্রভৃতি বিষয় অবলম্বন করে জীবনানন্দ বাংলা কবিতার জগতে নতুনত্ব এনেছিলেন। জীবনানন্দের সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু হল জীবনমুখী, তাই অফুরন্ত প্রাণৈশ্বর্য ও রসদীপ্তির বৈচিত্র্যে উজ্জ্বল তার কবিতা। জীবনানন্দকে নির্জন কবিও আখ্যা দেওয়া হয়েছে, কারণ তার কাব্য ও কবিতার মধ্যে একটি নির্জনতা বোধ যেন প্রধান হয়ে দেখা যায়। জীবনানন্দ নিজেই তার কবিতার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলেছেন, আমার কবিতাকে নির্জনতম আখ্যা দেওয়া হয়েছে। কেউ বলেছেন এই কবি প্রধানত প্রকৃতির বা প্রধানত ইতিহাস ও সমাজ চেতনার, অন্য মতে নিশ্চেতনার, আবার সম্পূর্ণ অবচেতনার, সুরিয়ালিস্টিক। আসলে জীবনানন্দের কাব্যে প্রকৃতি প্রেম, রোমান্টিক প্রেম চেতনা, ইতিহাস, পুরাণ, ভূগোল, সমাজ প্রভৃতির সঙ্গে এক সূত্রে গ্রথিত হয়ে এক পৃথক কাব্যচেতনার জগৎ সৃষ্টি করেছে। জীবনানন্দের কবিতায় যেন চিত্রধর্মিতার প্রাধান্য, এক একটি ছবির জগৎ কল্পনার অনবদ্য হিল্লোলে ব্যক্ত হয়ে উঠেছে। তার কবি প্রতিভাকে ও কাব্য সৃষ্টিকে প্রখর কিরণদীপ্তির আলোকে স্বচ্ছন্দভাবে পাওয়া যায় না, বরং অনুভব করা যায় প্রত্যুষের কিংবা প্রদোষের আলো আধারীর মমতায়। কখনো তিনি নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের রোমান্টিক মানব জগতে, কখনো মগ্ন চৈতন্যের অস্ফুট আভাসের এক পরাবাস্তব চেতনার জগতে। তার কবিতায় প্রকাশিত চিত্রসমূহ পাঠক সমাজের শ্রুতির, স্পর্শের, প্রাণের অথবা সব কিছু মিশে একাকার হয়ে এক অনবদ্য অনুভূতি বহন করে নিয়ে আসে, যেখানে রিয়েল এবং আনরিয়েল, মেডিটেশন এবং অ্যাকশন মিলেমিশে একাকার হয়ে যায়। তার কবিতার ভাব ও রস পাঠক মনে প্রত্যক্ষ গোচরতার রাজ্য অতিক্রম করিয়ে বাস্তবাতীত স্বপ্নলোকে নিয়ে যায়। এই কারণেই জীবনানন্দ বাস্তব হয়েও পরাবাস্তব, আবার পরাবাস্তব হয়েও রোমান্টিক কবি। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি, আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। কবি জীবনানন্দের কাব্য কবিতাকে বর্তমানের প্রেক্ষাপটে বাঙালি নতুনভাবে আস্বাদন করতে চায়। ভাব ও রচনার স্থায়িত্বের গুণে কবি চিরজীবী হন। নতুন পথের দিশারি রূপে জীবনানন্দের কাব্যকৃতি আমাদের জাতীয় জীবনের পরম সম্পদ, কাব্য সাধনার বিশিষ্ট অধ্যায়। কবি জীবনানন্দ জীবনের কবি, সৌন্দর্যের কবি, প্রকৃতির কবি, অনুভবের কবি। বাংলা কাব্য কবিতার ধারায় তাকে কেবল প্রথম শ্রেণী কবির মর্যাদা দিয়ে যেন আমরা ক্ষান্ত না হই, তাকে এপার বাংলার এবং ওপার বাংলার কবি সার্বভৌম হিসেবে পরিচিত করে ধন্য হই। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।